আমন্ত্রণ জানাচ্ছি ২১-এর বিশেষ আয়োজন নির্বাচন বুলেটিনে। সাথে আছি আমি ফাতেমা ফারসানা নির্জনা। শুরুতেই ভোটের খবর। সারা দেশেই চলছে জমজমাট নির্বাচনী প্রচার। প্রতিশ্রুতির ঢালি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারাও। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে দেখুন ডেস্ক রিপোর্ট। সকালে ঠাকুরগাঁও শহরের পাশে বরুণাগাঁও মাদ্রাসা মাঠে নির্বাচনী গণসংযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। দুপুরে যোগ দেন গড়েয়া ইউনিয়নের ইস্কন মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে। বলেন, ধর্মগোত্র নিয়ে মানুষকে বিভক্ত করা এক ধরনের সুবিধাবাদ ও বর্ণবাদ। গোত্র বর্ণ দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে এক ধরনের সুবিধাবাদ। খুলনার ৬টি সংসদীয় আসনে চলছে জমজমাট প্রচার। এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতির পাশাপাশি জাতীয় ইস্যু নিয়েও কথা বলছেন প্রার্থীরা। আমার মাধ্যমে তাদের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, এই জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিচ্ছে এবং ভোট যে একটা হবে ১২ তারিখে সেভাবে তা প্রস্তুত হবে। হিন্দু ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াতের এই কেন্দ্রীয় নেতা। হিন্দুদের সম্পত্তি দখলকারীদেরকে আর ভোট দিতে চায় না, এই জন্য ভোটটা নেওয়ার জন্য এখন লোভ লালসা চালাইছে। আর ৫০০ টাকা দেবানি, বিরিয়ানি দেবেন, কিন্তু দাসকানে মিটিং। নির্বাচনী কার্যালয় উদ্বোধন, জনসভা, লিফলেট বিতরণ সহ প্রচারে ব্যস্ত বরিশালের প্রার্থীরাও। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার সহ দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। যারা অনেক আলেম ওলামা মনে করে নিজেদেরকে, তারা রাজনীতির যে কুপ্রথাগুলো, তারা মুসলিম এই মাওলানাদের মধ্যে তারা এগুলো নিয়ে বিভিন্ন কথা বলে, সেটা আমরা আশ্চর্য হয়ে যায়। নরসিংদীর ৫টি আসনেই চলছে জমজমাট প্রচার। সকালে পৌর শহরে গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নোয়াখালীর ৩ বেগমগঞ্জে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতাদের সাথে বৈঠক করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। যারা বাংলাদেশকে একটা তালেবান রাষ্ট্রে পরিণত করতে চান, আফগানিস্তান বানাতে চান, ইরাক, সিরিয়া। মৌলভীবাজার ৪, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আসনেও চলছে জমজমাট প্রচার। সকালে খেলাফত মজলিসের প্রার্থী শেখ নূরে আলম হামিদি গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি এই শ্রীমঙ্গল কমলগঞ্জ। এই শ্রীমঙ্গল কমলগঞ্জকে কিভাবে গ্রিন সিটি করা যায়, ক্লিন সিটি করা যায়, বিশ্বের মধ্যে একটা রোল মডেল হিসেবে দাঁড় করা যায়, সেজন্য আমি কাজ করতে চাই। এছাড়া পটুয়াখালী সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীরা গণসংযোগে ব্যস্ত সময় কাটান। এদিকে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে নড়াইলে জেলা ইমাম সম্মেলন হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। দর্শক, এবারে আমরা জানব বিভিন্ন আসনের নির্বাচনী প্রচার প্রচারণা সম্পর্কে। গাজীপুর ১ আসন থেকে আমাদের সাথে এখন যুক্ত হবেন প্রতিনিধি অপূর্ব রায়। অপূর্ব, কেমন চলছে গাজীপুরের নির্বাচনী প্রচার, আমাদেরকে জানান। ধন্যবাদ নির্জনা। আমি এখন দাঁড়িয়ে আছি গাজীপুর সংসদীয় আসন 1 আসনে। এখান থেকে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু প্রার্থীরা যারা আছে তারা কিন্তু ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু প্রার্থীরা ভোটারদের মন আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সকাল থেকেই গাজীপুর 1 আসনের বিভিন্ন স্থানে প্রার্থীদের সাথে কথা বলেছি এবং যারা সাধারণ ভোটার তাদের সাথেও কথা বলেছি। আর গাজীপুরের 5টি সংসদীয় আসনের এখানে কিন্তু টোটাল 42 জন প্রার্থী রয়েছে, তবে গাজীপুর 1 আসনে রয়েছে 8 জন প্রার্থী। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,20,000। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা এবং সিটি কর্পোরেশনের 18টি ওয়ার্ড নিয়ে কিন্তু 1 আসন গঠিত। তো আমরা এখানকার যারা সাধারণ ভোটার যারা আছে তারা আমাকে যেটা বলেছে, তারা সামনে নির্বাচনে 12 তারিখের নির্বাচনে তারা জেনে শুনে যোগ্য প্রার্থীকেই ভোট দেব। তবে আমরা এখন এখানকার যারা সাধারণ ভোটার আছে তাদের ভাবনা কি, তাদের মুখ দিয়ে আমরা শুনবো। নির্বাচনে আপনারা কি ভাবতেছেন? 12 তারিখের নির্বাচন নিয়ে আমাদের মধ্যে
প্রচুর উৎসাহ উদ্দীপনা আছে। আমরা সবাই প্রচারণা করতেছি। আশা করি নির্বাচন খুব সুষ্ঠু হবে। আমাদের গাজীপুর 1 আসনের অনেক কাজ আছে, সেই কাজগুলো যদি সমাপ্ত করতে পারে, যে সমাপ্ত করতে পারবে তাকে আমরা ভোট দেব। আর আমরা আশা করি যে নির্বাচনটি খুব সুষ্ঠু হবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যে ভোট দেব, এই আশা ব্যক্ত করি আমরা। নির্বাচনে আসলে আপনারা কি ভাবতেছেন, আপনাদের প্রত্যাশা কি? আগামী 12 তারিখে 12ই ফেব্রুয়ারি যে ইলেকশনটা হবে, জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারব। গত 35 বছর আমাদের এই এলাকার কোনো প্রার্থী ছিল না, আর গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, রাতে ভোট হয়েছে। তো এটা তো আপনারা মানে কি বলবো, সবাই জানি। তো আমাদের খুবই প্রত্যাশা যে আমরা যেন আগামী 12 তারিখে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, সেই আশায় আমাদের এখন। আমরা শুনবো আরেকজন ভোটারের কথা। আমরা বিগত 17 বছরে ভোট কেন্দ্রে যেতে পারি না, এবার ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট কেন্দ্রে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 35 বছরে আমাদের কালিয়াকৈরের নিজস্ব কোনো প্রতিনিধি ছিল না। ইনশাল্লাহ এবার আমরা দুটা যে প্রার্থী শক্ত ক্যান্ডিডেট দুটো আমাদের। নির্জনা, আপনারা শুনলেন যে গাজীপুর 1 আসনের সাধারণ ভোটারদের কথা। তবে আমরা গাজীপুর 5টি সংসদীয় আসনে যেটা দেখেছি, যারা প্রার্থী আছে তারা আচরণবিধি লঙ্ঘন করেন কিনা এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 5 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হয়েছে। তো নির্জনা, এই ছিল আমার কাছে গাজীপুর 1 আসন এবং গাজীপুর জেলার নির্বাচনী সর্বশেষ তথ্য। অপূর্ব রায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা মেলান্দহে জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ ফুয়াদের সাথে যুক্ত হব। নির্বাচনের আরও খবর জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাজু, আপনার এলাকায় প্রচারণা কেমন চলছে আমাদের দর্শকদের জানাবেন। জি, ধন্যবাদ নির্জনা আপনাকে। আমি দাঁড়িয়ে আছি জামালপুর 3 মেলান্দহ মাদারগঞ্জ আসলে মেলান্দহ রেলওয়ে স্টেশনের একটি জায়গায়। আপনি জানেন যে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু আসলে এক ধরনের জনসাধারণের মধ্যে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। সেই থেকে তারা নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন এখানকার মানুষ। আমি যেমনটি জানাচ্ছিলাম যে তারা বিভিন্ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পথসভার মাধ্যমে তারা ভোট প্রার্থনা করছেন। মেলান্দহ জামালপুর 3 আসন থেকে আসলে 9 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ 9 জন প্রার্থী আসলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা বিভিন্ন আসলে এই জামালপুরের মেলান্দহ আসনে বিগত আওয়ামী লীগের আমলে এখানকার যে আসনটি ছিল, এই আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম আসলে এমপি হিসেবে দীর্ঘ 11 বছর এককভাবে তিনি আসলে নির্বাচনে এমপি ছিলেন এখানে। তো এই হিসেবে আমি এখানকার মানুষের প্রত্যাশা সম্পর্কে জানতে চাই। আগামী নির্বাচনে তারা কেমন প্রার্থী চান, তারা কেমন প্রার্থীকে তারা নির্বাচন করবেন, সেই হিসেবে আমি একটু জানতে চাইবো। আপনি তো এখানকার সাধারণ ভোটার, আপনি মেলান্দহ মানুষ হিসেবে বিগত দিনে কি উন্নয়ন হয়েছে বা আগামী দিনে আপনাদের কি প্রত্যাশা, আপনারা কেমন প্রার্থী চান একটু যদি আমাদেরকে জানাতেন। আমরা উন্নয়ন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা উন্নয়নের কথা বলছি না, উন্নয়ন যা হওয়ার স্বাভাবিক হচ্ছে বা হবেই। আসলে চাচ্ছিলাম আমরা উৎসব মুখর একটা নির্বাচন, সবার অংশগ্রহণমূলক নির্বাচন। আমি আশা রাখি এবার সম্ভবত সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, পাবলিক সম্ভবত উৎসবের আমেজের সাথে ভোটটা দিবে, এটাই আমি আশা করি। এবং যোগ্য প্রার্থী আছে, এখানে যথেষ্ট যোগ্য প্রার্থী আছে, এর মধ্যে একজন বেছে নেবেন। ধন্যবাদ আপনাকে। জি, যেমনটি শুনছিলেন নির্জনা, এখানে সাধারণ মানুষ যে প্রত্যাশা করছেন যে তারা যে প্রার্থীটা নির্বাচন করবেন তারা অবশ্যই এখানে এই জনগণের মানুষের কাজ করবেন। আমি আরেকটু একজনকে ভোটারকে নিতে চাই, যিনি একজন তরুণ ভোটার। আপনি আসলে কেমন প্রার্থী নির্বাচনে, আপনার এক্সপেকটেশনটা কি নির্বাচনে একটু বলেন। আসসালামু আলাইকুম। এখন এই বাংলাদেশের যে প্রেক্ষাপট, এর আগে অনেক দল শাসন দেখেছি আমরা, আপনার দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের শাসন দেখেছি। এখন বর্তমানে আপনার ইসলামী দল আসলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমি বুঝতে পেরেছি যে আপনি যেমনটি শুনছিলেন যে এইখানকার মানুষ চিন্তা করেছেন যে বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে, তারা এইবারের নির্বাচনটা একটু অংশগ্রহণমূলক এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তেমনটাই তারা প্রত্যাশা করছেন। তো জামালপুরে আমি এই মুহূর্তে জামালপুর মেলান্দহ 3 আসনে মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ নির্বাচনী তথ্য জানাচ্ছিলাম। নির্জনা। রাজু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দর্শক, এবারে কিশোরগঞ্জ 2 আসনে আছেন আমাদের প্রতিনিধি রুমন চক্রবর্তী। সেখান থেকে আমরা এখন নির্বাচনের বিস্তারিত খবর জানব। রুমন, কেমন চলছে ওখানকার নির্বাচনী প্রচার, আমাদের বিস্তারিত জানাবেন। নির্জনা, 21 তারিখ যখন প্রার্থীদেরকে বিভিন্ন বরাদ্দ করা হয়, এরপর থেকে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে যাচ্ছে এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই কিশোরগঞ্জ জেলা, সেই জেলায় কিন্তু 6টি আসন রয়েছে। 6টি আসনে আপনার 3টি উপজেলা মিলিয়ে মোট 6টি আসন, এবং 6টি আসনের মধ্যে আমি এখন যে আসনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে পাকুন্দিয়া এবং কটিয়াদি, অর্থাৎ কিশোরগঞ্জ 2 আসন, এবং সেই 2 আসনে ভোটার সংখ্যা রয়েছে 5 লাখের উপরে। আর আরেকটি বিষয় যদি আপনাকে বলি, আমাদের এই জেলায় মোট ভোটার রয়েছে 27,07,000, এখন কিন্তু নারী ভোটার রয়েছে প্রায় অর্ধেক। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বেশ কিছু ভোটার রয়েছে, নতুন এবং পুরাতন ভোটার রয়েছে। আমি তাদের মধ্যে থেকে একজন ভোটারের কাছে জানতে চাইবো, আমার পাশে রয়েছে নারী ভোটার, নতুন ভোটার, তার কাছে জানতে চাই এই যে পাকুন্দিয়া আমরা যতটুকু জানি যে শিক্ষার জন্য বেশ কিশোরগঞ্জ জেলার মধ্যে ভালো অবস্থানে আছে এবং শিক্ষার হারও খুব বেশি। নতুন ভোটার হিসেবে একজন প্রার্থীর কাছে আপনি কি বলতে চান? যে আমাদের পাকুন্দিয়া জেলাটা শিক্ষার জন্য উন্নত, তো আমরা তো চাইবো যে যিনি মানে শিক্ষার কেন্দ্রটা আরো উন্নত করবে ওনাকে ভোট দেওয়ার। ধন্যবাদ। আমি আরেকজন ভোটারের সঙ্গে কথা বলবো। এই পাকুন্দিয়া কটিয়াদি, এই 2টা জায়গাতে শিক্ষার মান যেমন রয়েছে তেমনি কিন্তু রয়েছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার জন্য, সেটা হচ্ছে ফসল, অর্থাৎ শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন রকমের সবজি কিন্তু এখানে চাষ হয়। আমি একজন ভোটারের কাছে জানতে চাচ্ছি, এই পাকুন্দিয়া আমরা যতটুকু জানি যে পাকুন্দিয়া সবজি চাষ ভালো, এবং সেখানকার মানুষ এই সবজির উপরে অনেক কিছু নির্ভর করে, কৃষির উপরে অনেক কিছু নির্ভর করে। তা আপনি একজন ভোটার হিসেবে একজন প্রার্থীর কাছে এই বিষয়টির উপরে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? আপনারা জানেন যে আমাদের পাকুন্দিয়া এবং কটিয়াদি এই দুটো হচ্ছে কৃষির প্রাণকেন্দ্র, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা এখনও জাতীয়ভাবে সেই কৃষির সেই স্বীকৃতিটা পাচ্ছি না। আমরা আশা করব যিনি নির্বাচিত হয়ে আসবেন উনি আমাদের এই পাকুন্দিয়া এবং কটিয়াদির কৃষিকে নিয়ে যিনি কাজ করবেন, আমরা তার জন্য আছি। আরেকটা কথা হচ্ছে, আপনারা জানেন পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ার লিচু সারা বাংলাদেশে বিখ্যাত। এটাকে যদি জাতীয়ভাবে আর একটু পৃষ্ঠপোষকতা করা হয়, সেখানে আমরা লিচু নিয়ে অনেক দূর যেতে পারবো। আমি একজন লিচুর বাগানের মালিক হিসেবে বলতেছি। তো আমরা চাইবো যারা এই লিচু এবং সবজি নিয়ে কাজ করবে তথা কৃষি নিয়ে ভালো কাজ করবে, আমরা তার সঙ্গে আছি। সর্বশেষ যেটা, সময় হোক। ধন্যবাদ। নির্জনা, আপনাকে আমি একটু গুরুত্বপূর্ণ তথ্য দিই। কিশোরগঞ্জের এই 6টি আসনে যারা প্রার্থী হয়েছেন, সেই প্রার্থীদের মধ্যে কিন্তু 6টি আসনে বিএনপির প্রার্থী রয়েছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং পাশাপাশি এই 6 জন বিএনপির মধ্যে 2টি আসনে কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এই 2 জন বিদ্রোহী প্রার্থী কিন্তু খুব শক্ত অবস্থানে রয়েছেন, এবং সেখানে আমরা আশা করি যে নির্বাচনী বেশ জমজমাট হবে, এবং তারাও বিভিন্ন প্রকার ভোটারদেরকে আশ্বাস দিচ্ছেন এবং বিভিন্ন দ্বারে যাচ্ছেন। আর এই 6টি আসনের মধ্যে জামাতের কথা যদি আমি বলি, জামাত কিন্তু 2টি আসন তাদের শরীকদেরকে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ 1 আসন এবং 6 আসন, এই 2টি আসন কিন্তু জামাতের কোনো প্রার্থী নেই, তারা শরীক দল হিসেবে তারা নির্বাচন করছেন। কিশোরগঞ্জে বর্তমানে কিন্তু ভোটাররা রুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ কিশোরগঞ্জ 2 আসন থেকে নির্বাচনী খবর জানাচ্ছিলেন রুমন চক্রবর্তী। নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো কিছু সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন। জাতীয় নির্বাচনের প্রচারে জমজমাট মেহেরপুর। এই জেলায় 2টি সংসদীয় আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীরা। ভোটাররা চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন, আর নতুন ভোটাররা প্রথম তাদের নাগরিক অধিকার প্রয়োগের অপেক্ষায়। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে সংসদীয় আসন 2টি, প্রার্থীরা ভোটের মাঠে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। মেহেরপুর 1 আসনে বিএনপির মাসুদ অরুণ, জামায়াতের তাজউদ্দিন খান ও জাতীয় পার্টির আব্দুল হামিদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেহেরপুর 2 আসনে ভোট যুদ্ধে আছেন বিএনপির আমজাদ হোসেন, জামায়াতের নাজমুল হুদা ও জাতীয় পার্টির আব্দুল বাকি। নতুন ভোটাররা চাইছেন শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে।
আমার ভোটটা আমি যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারি। সৎ লোক হতে হবে যে আমাদের গাংনীর জন্য, আমাদের গাংনী পৌরসভার জন্য কাজ করবে। ভোটারদের চাওয়া নির্বাচিত হবেন যারা, তারা যেন তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করেন। তার মনে রাখা উচিত আমি তাদের ওয়াদা নিয়ে এখানে এসেছি, কিংবা তাদের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেট পূরণ করার জন্য আমাকে তারা নির্বাচিত করেছে। আশা করছি এবারকার নির্বাচনটা উৎসব মুখর হবে। প্রতীক না দেখে প্রত্যেকটা ব্যক্তিগতভাবে প্রতিটি জনপ্রতিনিধি যারা হবেন তাদেরকে যাচাই বাছাই করে ভোট দিতে হবে। তবে ভোটের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে প্রার্থীদের। কৃষি প্রধান অঞ্চল হয়, কৃষি ভিত্তিক শিল্প, কৃষি ভিত্তিক বিপণন ব্যবস্থা আমরা চেষ্টা করব সে জায়গায় মেহেরপুরকে নিয়ে যাওয়া। আমার মনে হয় না যে কোনো ভোট কেন্দ্রে কেউ যে জবরদস্ত বিগত দিনে করেছিল বলে এখন করবে, এটা কারোর দুঃসাহস নেই। কিছু পক্ষ মাঠে এরকম আতঙ্ক ছড়াচ্ছে যে ভোটারদেরকে আমরা ভোট কেন্দ্র যেতে দেব। আমরা যদি নির্বাচিত হয় তবে দলমত সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আলোচনার সাপেক্ষে আমরা কি ভাবে মানুষকে মোটিভেশন, পাশাপাশি প্রশাসনিক বা আইনগত যে নিয়মগুলো আছে সেগুলো প্রয়োগ করে আমরা এর একটা সুন্দর ব্যবস্থা করতে যাচ্ছি। মেহেরপুর 1 আসনে মোট ভোটার 3,37,000 আর মেহেরপুর 2 আসনে 2,55,932 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, বেতাগীর চান্দুখালী বাজারে আছেন বরগুনা প্রতিনিধি জয়দেব রায়। নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জয়দেব, কেমন দেখছেন নির্বাচনের প্রচারণা? ভোটারদের প্রত্যাশা কি, প্রার্থীদের প্রতিশ্রুতি কি, আমাদের জানাবেন। নির্বাচনে উপজেলার বরগুনা জেলার চন্দ্রখালী বাজার, এখানে একটা আধুনিক হসপিটালের দরকার, শিক্ষা ব্যবস্থার দরকার, একটা ফায়ার স্টেশনের দরকার, ফায়ার সার্ভিসের। আমরা এমন একজন হসপিটাল দরকার, শিক্ষা ব্যবস্থা দরকার, একটা ফায়ার স্টেশনের সার্ভিস, এবং এমন একজন চাই যে এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট জয়দেব, ধন্যবাদ আপনাকে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধার টং ভাঙায় নির্বাচনী প্রচার নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, আহত হয়েছে 22 জন। স্থানীয়রা জানায়, জামায়াতের নির্বাচনী প্রচার চলার সময় বিএনপির নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষই সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 22 জন নেতাকর্মী আহত হয়। সংঘর্ষের জন্য বিএনপি জামায়াত একে অপরকে দায়ী করেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় পুলিশ। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর গুলশান দ্য ওয়েস্টিনে বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সকল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন। এ সময় তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কি কি প্রস্তুতি নিয়েছি তার সমস্ত প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে দলের কেউ সন্ত্রাস করলে তাকেও ছাড় দেবে না বিএনপি। যে কোনো মূল্যে দুর্নীতি ঠেকানো হবে, দুর্নীতিবাজদের টুঁটি চেপে ধরা হবে। রোববার দুপুরে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিশাল নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। অতীতের মতো রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। চট্টগ্রাম প্রতিনিধির সহায়তায় সোহেল সামির রিপোর্ট। 2 দশক পর বন্দরনগরী চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল হতেই মানুষের স্রোত নামে পলো গ্রাউন্ড মাঠে। ঐতিহাসিক পলো গ্রাউন্ডের এই বিশাল মহাসমাবেশে দুপুর হওয়ার আগেই কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ।
রং বেরঙের পোশাক পরে ব্যানার ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ঠিক দুপুর 12টায় সমাবেশী স্থলে উপস্থিত হন তারেক রহমান। বলেন চট্টগ্রামের সাথে তার হৃদয়ের বন্ধনের কথা। এই সেই চট্টগ্রামের পূর্ণভূমি, যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1971 সালের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তুলে ধরেন দেশ ও মানুষের জন্য তার পরিকল্পনাগুলো, দেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা। এই উদ্যোগ যদি গ্রহণ করা হয় তাহলে শুধু এই চট্টগ্রামের মানুষ নয়, সমগ্র চট্টগ্রাম সহ সারা দেশে বহু মানুষের কর্মসংস্থান হবে, সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। অতীতের কথা মনে করিয়ে দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নিজ দলের কেউ দুর্নীতি ও চাঁদাবাজির সাথে জড়ালে তার বিরুদ্ধে সবার আগে নেওয়া হবে ব্যবস্থা। বিগত সময় যখন বিএনপি ক্ষমতায় ছিল, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন যেই হোক না কেন, এমনকি আমাদের দলের অনেক লোক যারা কোনো অনৈতিক কাজে নিজেকে জড়িত করেছে, আমরা তাদেরকেও ছাড় দেইনি। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। ফ্যাসিস্ট আমলের মতো করে আবারও গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে জানান তারেক রহমান। এই ষড়যন্ত্র সম্পর্কে সকালে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে না পারে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি 21-এর বিশেষ আয়োজন নির্বাচন বুলেটিন। 21-এর সাথেই থাকুন।